ইশরাককে দক্ষিণ সিটির মেয়র পদে দেখতে অনড় বিএনপি নেতাকর্মীরা। নগর ভবনে চলছে ষষ্ঠ দিনের কর্মসূচি, ব্যাহত নাগরিক সেবা। তাদের বিশেষ কোনো উদ্দেশ্যকে প্রতিফলিত করার জন্যই তারা এই রায়কে প্রলম্বিত করছে বা এই রায়েরকে বাস্তবায়নে বিঘ্ন ঘটাচ্ছে। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনতিবিলম্বে ইশরাক হোসেন সাহেবকে তার সেবা করার সুযোগ দিবে। ইশরাকের মেয়র পদে শপথ নেওয়ার বিষয়টি আদালতের উপর নির্ভর বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দোষারোপ করা সমীচীন নয়। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। হত্যা চেষ্টা মামলায় কাশীপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঘটনার সময় ছিলেন বিদেশে। ভারী বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। সিলেট, কুড়িগ্রাম, শেরপুর ও নেত্রকোনায় দেখা দিয়েছে জলবদ্ধতা, দুর্ভোগে স্থানীয়রা। এবং চিকিৎসক সংকটে খুঁড়িয়ে চলছে মানিকগঞ্জ জেলা হাসপাতাল। সেবা বঞ্চিত রোগীরা, রয়েছে ঔষধ ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতির সংকট। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর কড়া হুঁশিয়ারি দেন তারা। তন্দ্রা তারুণের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিন পেরিয়ে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। তাদের নানা স্লোগানে উত্তাল নগর ভবন ও আশেপাশের এলাকা। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করে ঢাকা মহানগরের সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা নগর ভবন ও এর আশেপাশে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান তারা। সমস্ত আপামর জনসাধারণকে নিয়ে আমাদের যে আদালতের রায়কে আমরা আদায় করে ছাড়বো। তার শপথ নিয়ে কেন এত তালবাহানা চলছে? আমরা অতি বিলম্বে আমরা তার শপথের মাধ্যমে নগর ভবনে তার বসতে দেখতে চাই। নেতাকর্মীরা বলেন ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসালে প্রয়োজনে অনশনে যাবেন। আমরা যতদিন থাকবো, যতদিন না দিবে ততদিন আমরা এখানে পড়ে থাকবো, অনশন করব, না খেয়ে থাকবো। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। আমাদের বৈধতা আছে। আমার ইশরাক হোসেনের মেয়র হিসেবে কোর্টে থেকে রায় দিয়েছে। এই করছে এই অবৈধ সরকারের যে আসিফ নজরুল, আসিফ এই জায়গা থেকে অবৈধভাবে বসে আছে। আমরা ওদের চাই না। না মানা পন্থা আন্দোলন চলবে চলবে চলবে। এদিকে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বিগত সরকারের সময় গুমের শিকার পরিবারেরা। জানান সুষ্ঠুভাবে নগর পরিচালনা ও ন্যায় বিচারের জন্য মেয়র হিসেবে ইশরাককেই দেখতে চান তারা। ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চায়, কারণ ওনাকে শপথ কোর্ট ওনাকে রায় দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে না নতুন উপদেষ্টা আমরা জানি না। মেয়র পদে যেন করা হয়, শপথ নেওয়া হয় আমরা সবাই, এবং আমাদের যারা ঘুমেছে তাদের আমরা সন্ধান দিচ্ছি। এদিকে অবস্থান কর্মসূচিতে কর্মীদের আরো উজ্জীবিত করতে নগর ভবনের প্রধান ফটকের সামনে পঞ্চম দিনের মতো আজও পরিচালনা করা হয় কনসার্ট। ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে চান সমর্থকরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। গতকাল দর্শক, এই বিষয়ে আমরা আরো জানতে চাই, এর জন্য আমরা চলে যাচ্ছি নগর ভবনের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমাদেরকে জানাবেন যে এখনকার সেখানে কর্মসূচির অবস্থান কি এবং অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমে কি প্রভাব পড়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দর্শক, দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইশরাকের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার দুপুরে সাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত তিনি একা নিচ্ছেন না, এখানে সরকার কাজ করছে। এ নিয়ে আইনি জটিলতা থাকায় তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছেন জানিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার
কথা বলেন তিনি। এর আগে সাভারে আয়োজিত যুব সমাবেশ 2025-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন তিনি। যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এদিকে ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ইউসুফ, কি বলছেন বিক্ষোভকারীরা এবং আশেপাশে সড়কে যানজট দেখা দিয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমরা এখন রাজধানীর শাহবাগ যে গোল চত্বরটি রয়েছে সেই চত্বরে রয়েছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা দুপুর 3টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। তারা মূলত এখানে যে দাবিটি নিয়ে এসেছেন সেই দাবিটি হলো শাহরিয়ার আলম সাম্য হত্যার যে বিচার, সেই বিচারের দাবিতে। তারা গত কয়েকদিন আগে শাহরিয়ার আলম সাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন নেতা নিহত হয়েছে। তো সেই ঘটনায় বিচারের দাবিতে কিন্তু তারা এখানে মূলত এসেছেন, যত দ্রুত সম্ভব তার বিচারের কার্যকর করার জন্য। তো ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন, কেন্দ্রীয় ছাত্রদল এবং ঢাকা এবং আশপাশের যে সকল থানাগুলো রয়েছে সেখান থেকে অনেক ছাত্রদল নেতাকর্মী তারা এখানে এসেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ কর্মসূচির এই পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন কথা বলছেন এবং তারা যে মূল একটি দাবি নিয়ে এসেছেন সেই দাবিটি একটি, যে যত দ্রুত সম্ভব এই শাহরিয়ার আলম সাম্যের বিচার করা এবং বিচারের সেই দাবি নিয়েই কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে শাহবাগ এবং আশপাশের কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, যে শাহবাগের যে গোল চত্বরটি সেটি বন্ধ থাকায় চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সেখানে সকল যানবাহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং একটি স্থিতি অবস্থা এখানে বিরাজ করছে। এবং নেতাকর্মীরা যেটি জানিয়েছেন, তারা এখানে দুপুর 3টা থেকে যে কর্মসূচি পালন করেছেন সেই কর্মসূচি তারা এখানে দীর্ঘ সময় ধরে পালন করবেন। এছাড়া এখানে কেন্দ্রীয় ছাত্রদলের যে সভাপতি এবং সেক্রেটারি রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মাঝেও কিন্তু তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং তারা কোনোভাবেই কিন্তু এই শাহবাগ চত্বরটি ছেড়ে দেননি এবং তাদের যে দৃঢ় অবস্থান, এই অবস্থানটি তারা একটি বাক্যেই কিন্তু ব্যক্ত করছে, যে যত দ্রুত সম্ভব শাহরিয়ার আলম সাম্যে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সম্পন্ন করা। এই বিচারের মাধ্যমেই এর বিচার নিশ্চিত করার দাবিতে কিন্তু তারা মূলত এখানে এসেছেন। এছাড়া তারা আমাদেরকে জানান যে সাম্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশে এলাকার যে নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাসের অভাবেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করছেন। সেই অনুযায়ী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস করার দাবিতেই এই কর্মসূচিটি পালন করছেন। বিচার, নিরাপদ ক্যাম্পাস সহ আরো বেশ কয়েকটি দাবি তারা জানাচ্ছিলেন। এই দিয়েই কিন্তু তারা বলছেন, একে একে কিন্তু তাদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাধ্যমেই কিন্তু তারা এই কর্মসূচিটি শেষ করবেন বলে আমাদের জানিয়েছে। এই ছিল শাহবাগ চত্বর থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। দর্শক, নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তন্দ্রা, আমাদেরকে জানাবেন অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমে কি প্রভাব পড়েছে এবং সেখানকার এখনকার পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আচ্ছা
সকাল 10টা থেকেই কিন্তু এখানে ইশরাকের সমর্থনে যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং সকাল 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে ইশরাকের সমর্থনে যারা ছিলেন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু বলা যায় যে এখানকার আশেপাশে যে সড়কগুলো রয়েছে অর্থাৎ গুলিস্তান কিংবা বঙ্গবাজারের যে সড়কটি রয়েছে এবং গোলাপশাহ মাজারের সামনে যে সড়কটি রয়েছে, পাশাপাশি নগর ভবনের সামনে যেহেতু এখানে মূল ফটকের সামনে আসলে তারা এখানে আন্দোলন করছিলেন, এই সড়কটিও কিন্তু বলা যায় পুরোপুরিভাবে কিন্তু এখানে বন্ধ ছিল এবং এখানে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে নগরবাসীর ব্যানারে করে কিন্তু এখানে সাধারণ ভোটাররা, নগরের সাধারণ ভোটারদের থেকে শুরু করে দলের নেতাকর্মীরা এবং তাদের সাথে অন্যান্য যে কর্মীরা রয়েছেন তারা সকলে কিন্তু এখানে এসেছিলেন এবং একাত্মতা প্রকাশ করেই কিন্তু তারা এখানে একত্রিত ছিলেন এবং নানা ধরনের স্লোগান আমরা দেখেছি সকাল থেকে তারা দিচ্ছিলেন। এবং শুধু নানা ধরনের স্লোগানই নয়, এখানে কিন্তু যারা রয়েছেন কর্মীরা যারা রয়েছেন তাদেরকে আসলে তাদেরকে উজ্জীবিত রাখতে আসলে তাদের জন্য তাদেরকে উৎসাহিত করতে এবং উজ্জীবিত রাখতে কিন্তু এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছিল। একদম আমি যদি বলি নগর ভবনের মূল ফটকের সামনে অর্থাৎ প্রধান ফটকের সামনে কিন্তু স্টেজ করে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল এবং আমরা দেখেছি যে সকাল থেকেই দেখেছি যে এখানে নানা ধরনের সঙ্গীত তারা পরিবেশন করছিলেন কর্মীদের উপলক্ষে এবং তাদের জন্য কিন্তু এখানে তারা নানা ধরনের সঙ্গীতই শুধু তারা পরিবেশন করছিলেন না, পাশাপাশি তারা কিন্তু নানা ধরনের স্লোগানও দিচ্ছিলেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু এখন পর্যন্ত কিছুক্ষণ আগে কিন্তু পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়েছেন মশিউর রহমান অর্থাৎ আন্দোলনের সমন্বয়ক যিনি নগরবাসী ব্যানারে, তিনি কিন্তু আজকে এখানে হচ্ছে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার আসিফ মাহমুদের আজকের যে বক্তব্য রয়েছে সেটি কিন্তু জাতির সাথে প্রতারণা শামিল বলে তিনি দাবি করছেন। পাশাপাশি এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে সিটি কর্পোরেশনের সকল ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে এই কার্যক্রমের সাথে এবং পাশাপাশি যদি একটু বলে রাখি যে শপথ বাক্য পাঠ না করার পর্যন্ত কিন্তু স্বস্বক্ষেত্রে আন্দোলনে অব্যাহত থাকারও ঘোষণা দিয়েছেন বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। এবং এর পাশাপাশি তারা আরও একটি কথা বলছেন যে যেহেতু কিছুদিন পরেই কিন্তু কোরবানি ঈদ এবং ঈদুল আজহা উপলক্ষে তারা বলছেন যে আসলে ঈদুল আজহাতে কোনো নগরের কোনো নাগরিকের যেন কষ্ট না হয় এবং এই কষ্ট লাঘবের জন্য এই আন্দোলন যেন তাদের আর না করতে হয়, এর জন্য তারা চাচ্ছেন যে আসলে যত দ্রুত সম্ভব মেয়র ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানো যেন হয় এবং তারা কিন্তু আজকে আগামীকালের কর্মসূচিও ঘোষণা দিয়েছেন অর্থাৎ বুধবারের কর্মসূচিও তারা ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে কালকে সকাল 10টা থেকেও একইভাবে আজকের মতো করে আগামীকালকে সপ্তম দিনের মতো তারা কর্মসূচি পালন করবে। এবং এবারের হুঁশিয়ারিতে কিন্তু তারা আরও একটা জিনিস বেশি বলছেন, সেটি হচ্ছে যে তারা বলছেন যে আসলে তারা কড়া হুঁশিয়ারি দিচ্ছেন এবং কালকে আসলে তারা বলবেন যে আসলে আন্দোলন তারা কোন দিকে নেবেন এবং তারা যেটি বলছেন যে তারা আরও বেশি কঠোরভাবে এবার কঠিনতমভাবে তারা আন্দোলনে নামবেন এবং আগামীকাল থেকে তারা আরও বেশি পরিমাণে মানুষজন জড়ো হয়ে তারা এখানে আন্দোলন করবেন। তো এই ছিল আমার কাছে নগর ভবনের মূল ফটকের সামনে থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ তন্দ্রা। দর্শক, নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেজুদিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 2:30টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, তাকে বিশেষ ক্ষমতা আইন 1974-এ সাতক্ষীরা সদর থানার 25 নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। জামিনে কারামুক্ত হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিকেলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ছাত্র হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন। রাজধানীর ভাটারা থানার ওই মামলায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময় ফারিয়া বিদেশে ছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ইনায় নাহিদের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় জুলাই হত্যা চেষ্টার একটি মামলায় আসামি ছিলেন ফারিয়া। গত সোমবার নুসরাত ফারিয়াকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হলেও পরের দিনই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেছেন।
আইনজীবী জানিয়েছেন, নুসরাত ফারিয়ার জামিনের জন্য স্পেশাল পুট আপ দেওয়া হয়েছিল। শুনানি শেষে তাকে ৫,০০০ টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। যেহেতু প্রতিবেদন জমা দিয়ে দিয়েছে, সেহেতু উই হ্যাড আনাদার গ্রাউন্ড টু মুভ ফর বেল পিটিশন, সেটা আমরা মুভ করি আজকে সকালে এবং আদালত 1 থেকে জামিন গ্র্যান্ট করে দেওয়া হয়। বিকজ কথায় সত্যতা পাওয়া গেছে যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম জুলাই থেকে অগাস্টের 12-13 দিন উনি দেশের বাইরে ছিলেন। কোনো নিরপরাধ মানুষ যাতে বিচারের বাইরে সে অযথা যেন হয়রানি না হয়, রাষ্ট্রপক্ষ আজকে সেজন্য আদালতকে অনুরোধ করে যে তাদের কোনো অভিযোগ নেই যদি তাকে জামিন দেওয়া হয়। জামিন মঞ্জুর হওয়ায় নুসরাত ফারিয়ার কারাগার থেকে মুক্ত হতে কোনো বাধা থাকলো না বলছেন আইনজীবীরা। ওনার জেল গেটে এই বেল বন্ড নিয়ে যেতে যতক্ষণ সময় লাগে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সারা দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে নদ নদীর অববাহিকা সহ নিচু এলাকার ধান সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলার প্রশাসক কার্যালয়, ফায়ার সার্ভিস, পিটিআই চত্বর সহ বিভিন্ন এলাকার জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। সিলেটে সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলবদ্ধতা দেখা দিয়েছে, বাড়ছে নদ নদীর পানিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে শহরের পায়রা, আবাসিক এলাকা, মেডিকেল রোড, কাজল শাহ সহ বিভিন্ন সড়কে পানি জমেছে, এমনকি অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকেছে। এদিকে শেরপুরে দ্রুতই বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃষ্টি হয়েছে, পাহাড়ে বৃষ্টি হতেছে, খুব বন্যা প্রচুর বেশি, ভাঙ্গিচুরি গাছ গাছ ভাঙ্গিচুরি আছে, বন্যা খুব বেশি পানি হয়ে আছে, পুল ভাঙি নিয়ে যেতে আমার বাড়ি ঘরে যাওয়া সম্ভব আছে। মঙ্গলবার কুড়িগ্রামে 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জলবদ্ধতার কারণে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে অপরিকল্পিতভাবে যে ড্রেনেজ ব্যবস্থা সেটি থাকবার কারণে কিন্তু কুড়িগ্রামে একটু ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু কুড়িগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও এই জলাবদ্ধতা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় এবং পিটিআই, জেলা জজ আদালত সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু টানা বর্ষণ হয়েছে কুড়িগ্রামে, যার ফলে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই কুড়িগ্রাম পৌরসভা এলাকায়। এছাড়াও এই জলাবদ্ধতা কিন্তু এবছর নয়, প্রতি বছর দীর্ঘদিন ধরে কিন্তু এই ড্রেনগুলো আসলে সংস্কার না হওয়ার কারণে অনেক ড্রেন কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু এই একটু ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু কুড়িগ্রামে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বিষয়ে আমি পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই জলাবদ্ধতা নিরসনে তারা কিন্তু প্রকল্পর কাজ করছে, সেটি কিন্তু বাস্তবায়িত হলে কিন্তু এই জলাবদ্ধতা থাকবে না। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধির ফলে কিন্তু তিস্তার যে অববাহিকার যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু অনেক ফসল কিন্তু কৃষকের আসলে তলিয়ে গেছে। আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু 132 হেক্টর জমির বিভিন্ন ফসল আসলে পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে বাদাম এবং তিল। তারা বলছেন যে এগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও আপনি দেখছেন যে আমি জেলা প্রশাসকের যে কার্যালয়ের সামনে যে রাস্তাটি, সেটি কিন্তু হাঁটু পানি ছিল। আমরা
আমরা সকালে দেখেছি এই হাঁটু পানি বেয়ে কিন্তু সেবা নিতে মানুষজন এসে কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছে। তোহা, এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত খবরাখবর। নুসরাত ফারিয়ার মুক্তির বিষয়ে জানাতে এই মুহূর্তে কাশিমপুর কারাগার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নুসরাত ফারিয়া কখন কারাগার থেকে মুক্তি পেয়েছেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 3:28 কিন্তু চিত্রনায়িকা আপনার ফারিয়া ওনার কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু মুক্তি পেয়েছেন এবং মুক্তি পেয়ে তার স্বজনরা কিন্তু এই কারাগার থেকে বের করে নিয়ে গেছেন। তো আমরা এখানে কিন্তু এক প্রকার মিডিয়া কর্মীদের সাথে কোনো কথাই কিন্তু উনি বলেননি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি। 3:28 কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চিত্রনায়িকা নুসরাত যে ফারিয়া রয়েছে, নুসরাত ফারিয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই কাশিমপুর কারাগার থেকে কিন্তু বের হয়ে এখন তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মিডিয়া কর্মীদের সাথে কিন্তু উনি কোনো কথা বলেননি এবং এখানে যারা রয়েছিলেন সব কর্মীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, কারোর সাথে কিন্তু উনি কোনো নুসরাত ফারিয়া কিন্তু কোনো কথা বলেনি। আপনি জানেন যে উনি হত্যা মামলায় কিন্তু গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে কিন্তু আপনার গতকালকে কিন্তু তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কিন্তু বিমানবন্দর যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে কিন্তু তাকে গ্রেফতার করে কিন্তু সিএমএস আদালতে কিন্তু তিনি হাজির করা হয়। সেই সিএমএস আদালত থেকে কিন্তু তিনি আদালত থেকে কিন্তু কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কারাগার থেকে কিন্তু আজকে ঠিক 3:28 কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তার স্বজনরা গাড়ি নিয়ে কিন্তু তাকে এখান থেকে কিন্তু গাড়ি করে নিয়ে গেছে। উনি কিন্তু কোনো মিডিয়া কর্মীর সাথে কিন্তু কোনো কথা বলেননি। তো এই গাজীপুর আপনারা জানেন যে কাশিমপুর কারাগারে কিন্তু ওনার যে পরিবার সদস্য ছিল তারা কিন্তু সবাই এখান থেকে এসে কিন্তু তাকে রিসিভ করেছেন এবং আপনারা জানেন যে আজকে কিন্তু জামিনে এখান থেকে মুক্তি পেয়ে কিন্তু তার স্বজনদের সাথে কিন্তু আপনি ঢাকায় উনি চলে গেছেন এবং মিডিয়ার সামনে কিন্তু কোনো কথা বলেনি। তবে এই ঘটনায় কিন্তু এখানে কিন্তু যে উৎসুক যে জনতা ছিল সেই উৎসুক জনতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ভক্তবৃন্দ কিন্তু এখানে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে কাশিমপুর কারাগার থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, নুসরাত ফারিয়ার মুক্তির বিষয়ে কাশিমপুর কারাগার থেকে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। মুন্সিগঞ্জের মীরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সুমন শাহজাহান। সোমবার রাত ৩টার দিকে হত্যাকাণ্ড ঘটিয়ে ভোর ৫টার দিকে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ৮ মাস আগে তাদের বিয়ে হলেও শুরু থেকেই দাম্পত্য কলহ চলছিল। হত্যার আগে রাতে সুমন বন্ধুদের সঙ্গে মদ্যপান করে এবং স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জামালপুর, গোপালগঞ্জ ও নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জে ভটভটি উল্টে চালকের সরকারি নিহত হয়েছেন। স্থানীয়রা জানায় গাড়িটি টানা ব্রিজ বাজারের দিকে যাচ্ছিল। জামালপুর বকশীগঞ্জ সড়কের উপজেলা সীমান্ত গেট এলাকায় পৌঁছালে ভটভটির সামনে দিয়ে একদল গরু পার হতে থাকে। এ সময় গরুগুলোকে বাঁচতে গিয়ে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সহকারী রাকিব। এদিকে গোপালগঞ্জে বাসের ধাক্কায় রবি সরকার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন মোটরসাইকেল চালক মিল্টু বিশ্বাস। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ টেকেরহাট সড়ক সদর উপজেলার সাতপার বাজারে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এছাড়াও সোমবার রাত 10টায় নেত্রকোনার বারহাট্টায় 2টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে মারা যান অটোরিকশার চালক। স্থলবন্দর দিয়ে 6টি পণ্য আমদানিতে ভারত সরকারের দেওয়া নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে হিমায়িত মাছ, ভোজ্য তেল ও পাটের রশি ছাড়া রপ্তানি হয়নি কিছুই। ব্যবসায়ীরা বলছেন, যেসব পণ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার বেশিরভাগই রপ্তানি হতো এই বন্দর দিয়ে। এতে প্রতিদিন অন্তত 30 থেকে 40 লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। মেহেদিনুর পরশের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ।
দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। এ বন্দর দিয়ে ভারতের 7 সিস্টার খ্যাত 7টি অঙ্গরাজ্যে প্রতিদিন হিমায়িত মাছ, শুটকি, ভোজ্য তেল, তুলা বর্জ্য, প্লাস্টিক পণ্য, পিভিসি সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার সহ 12 ধরনের পণ্য রপ্তানি হয়। তবে সম্প্রতি ভারত সরকার 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ায় নতুন করে সংকটে পড়েছে এ বন্দরের রপ্তানি বাণিজ্য। নিষেধাজ্ঞা থাকায় এ বন্দর দিয়ে রপ্তানি হওয়া তুলার বর্জ্য, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক পণ্য সহ পিভিসি পাইপ বন্দরে আসেনি। তবে দ্বিতীয় দিনে 44 টন হিমায়িত মাছ, 135 টন ভোজ্য তেল ও 19 টন পাটের রশি ভারতে রপ্তানি করা হয়। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব পণ্য নিষেধাজ্ঞার আওতায় থাকায় প্রতিদিন 30 থেকে 40 লাখ টাকার রপ্তানি আয় কমেছে। এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমাদের তো আসলে আর কোনো কিছু করার ব্যবস্থা নেই, যেহেতু বন্ধ করে দিয়েছে, সেহেতু আমরা তো জোর করে ওই ব্যবসা চালিয়ে যেতে পারবো না। আমরা প্রতিদিন 30 থেকে 40 লক্ষ টাকা রপ্তানি করতাম, কিন্তু বর্তমানে আমরা এখন সেটা থেকে অনেকটা বঞ্চিত হয়ে গেছি। যেগুলা বিধি নিষেধের আওতায় পড়ছে, আমাদের এই পোর্ট দিয়া এই পণ্যগুলোই বেশি দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে এটা আলোচনা করে আমাদের এই রপ্তানিটাকে সচল করা। এতে নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য বন্দরে না আসায় রপ্তানি আয় কমার কথা জানান এই কর্মকর্তা। এই পোর্ট দিয়ে ভারতে 30 টন এক্সপোর্ট হচ্ছে, আর নিচে ভারতে নিষেধাজ্ঞার ফলে আগে যেতে প্রায় গাড়ির সংখ্যা অর্ধেকে নেমে আসছে। 2024-25 অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছিল 453 কোটি টাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ঔষধ ও চিকিৎসা সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। সংকটের কারণে ধীরগতিতে চলছে হাসপাতালের কার্যক্রম। কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার চিঠির মাধ্যমে ডাক্তার সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও সমাধান মেলেনি। ফলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করেছেন অঙ্কন চৌধুরী। 2017 সালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হলেও 8 বছর পরেও প্রয়োজনীয় জনবল পূরণ হয়নি। শুধু নার্স নিয়োগ দেওয়া হলেও ডাক্তার ও অন্যান্য পদে কোনো উল্লেখযোগ্য নিয়োগ দেওয়া হয়নি। সম্প্রতি এখানে তীব্র ওষুধ সংকটও দেখা দিয়েছে। ফলে রোগীদের সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে যাচ্ছেন বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে। গরিব মানুষ টিকিট কাটছে, ডাক্তার নাই, ওষুধ নাই। ডাক্তার দেখাইতে পারবো কিনা এটা সঠিক জানা। ডাক্তার দেখাতে পাইছি, তাও পাই নাই। এতে করে নিম্নবিত্তরা চিকিৎসা ও ওষুধ খরচ বহনে অসহায় হয়ে পড়েছেন। রোগীরা দ্রুত ডাক্তার ও ওষুধ সংকট নিরসন করে মানসম্মত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কত ওষুধ কিনা খামু, সমস্যা তো আমরা গরিব মানুষ বড়। ওষুধ লিখছে কিন্তু ওষুধ নাই। 4 প্রকার ওষুধ আছে, দিছে মাত্র 1 প্রকার লেখা, তো 1 প্রকার এখানে সাপ্লাই নাই। মানিকগঞ্জ 250 শয্যা হাসপাতালে 11টি কনসালটেন্ট পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 2 জন। দীর্ঘদিন ধরে 9টি পদ শূন্য, পাশাপাশি রয়েছে ওষুধ সংকট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জনবল ও ওষুধ সংকট দূর হলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখি সেই শূন্য পদগুলো পূরণ করার জন্য। যখনই আমাদের সেই শূন্য পদগুলো পূরণ হবে, তখনই আমরা আরো অধিকতর সার্ভিস দিতে পারবো রোগীদেরকে। দ্রুত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সংকট নিরসন করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি রোগী ও তাদের পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1921 সালের 20 মে চা বাগানের লেবার লাইনের পরাধীনতা শৃঙ্খল ভেঙে মূল্যকে চলো আন্দোলন ব্রিটিশ চা বাগানের মালিকদের ভিত কাঁপিয়ে দেয়। পণ্ডিত গঙ্গাদয়াল দীক্ষিত ও দেওশরণ ত্রিপাঠীর নেতৃত্বে এই আন্দোলনে চা শ্রমিকদের ওপর চালানো হয় নির্মম গণহত্যা। সেই থেকে এই চা শ্রমিকরা রক্তাক্ত দিনটিকে চা শ্রমিক দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছেন, যদিও তা এখনো আইনি স্বীকৃতি পায়নি। সহকর্মী সালে এলাহি কুটিয়ার পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 1854 সালে সিলেট অঞ্চলের অধিকাংশ চা বাগান ছিল ব্রিটিশদের দখলে। কাজের জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নিম্নবর্ণের হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের নানা প্রলোভন দেখিয়ে চা বাগানে নিয়োজিত করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কঠোর পরিশ্রম, মানবেতর জীবনযাপন ও মৃত্যুর মুখোমুখি হতে হয় অনেককে। এই অবস্থার প্রতিবাদে প্রায় 30,000 শ্রমিক তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে সিলেট থেকে পায়ে হেঁটে মেঘনা স্টিমার ঘাটে পৌঁছায়।
তবে সেখানে ব্রিটিশ সৈন্যদের গুলিতে বহু শ্রমিক নিহত হয় এবং তাদের মরদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়। বাকিদের জোর করে আবারও চা বাগানে ফিরিয়ে নেওয়া হয়। আজকেও সেই হত্যাকাণ্ডে কতজন নিহত হয়েছিল তা অজানা রয়েছে। আমাদের জোরালো দাবি থাকবে যে সরকারিভাবে যেন যাদের এই গণহত্যা দিবসটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। গুর্খা বাহিনী এবং পেটুয়া বাহিনী দ্বারা আমাদের পূর্বপুরুষদেরকে পেট কেটে মেঘনা নদীর তীরে ভাসায় দেওয়া হয়েছিল। আমরা এই নিরুপায় ভাবে এখনো পর্যন্ত আছে বাগানে মানুষ বড় কষ্ট করে এখন দিন যাপন যাইতে আছে বড় কষ্টের মধ্যে। চা শ্রমিকদের নেতা জানায়, চা শিল্পে ব্যাপক উন্নয়ন ঘটলেও সেই গণহত্যা 100 বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। 20 মে চা শ্রমিকদের গণহত্যা দিবস পালনে চা বাগান মালিকদের অনীহা রয়েছে বলে জানান তারা। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি, এই যে 30,000 শ্রমিক সেখানে গিয়েছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃতি চাচ্ছি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন থেকে আমরা সরকারের কাছে 20 মেকে আমরা জাতীয় স্বীকৃতি চাচ্ছি এবং আমরা এই আমাদের 7টি ভ্যালি আছে, 7টি ভ্যালিতে আলোচনা এবং 20 মে উদযাপিত হবে। দেশে চা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 8 লাখ। প্রজন্মের পর প্রজন্ম তারা চা শ্রমিক হিসেবে কাজ করছে। সময়ের সাথে তাল মিলিয়ে শুধু মজুরি নয়, জীবনযাত্রার মান ও অন্যান্য সূচকে তারা আজও পিছিয়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরে কোরবানির ঈদ সামনে পশু মোটাতাজা করছেন খামারিরা। তারা বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করছেন কোরবানির এসব পশু। ভারত ও মিয়ানমার থেকে গরু না আসলে এবার আশানুরূপ দাম পাওয়ার আশা তাদের। সহকর্মী হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। দিনাজপুর জেলার 13টি উপজেলায় মোট 1,64,656টি গরু মহিষ ও 2,41,335টি ছাগল ভেড়া মোটাতাজাকরণ করা হয়েছে। খামারিরা উপজেলা ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজাকরণ করেছে। সবকিছু ঠিক থাকলে এবার ভালো লাভের আশা করছে খামারিরা। প্রাকৃতিক খাবারে এসব গরু ছাগল মোটাতাজা করা হয়েছে। তবে ভারতীয় ও মিয়ানমারের গরু আসলে লোকসানের মুখে পড়তে হবে খামারিদের। তাই গরু আমদানি বন্ধে উদ্যোগ দেখতে চান তারা। গরু তো আমরা কুরবানির জন্য রেডি করছি, খাদ্যের দাম বেশি হওয়ার কারণে, লেবারের দাম বেশি হওয়ার কারণে আমরা হিমশিম খাচ্ছি। যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে খামারে কিছু লাভবান হবো, আর না হলে তো আমাদের লস যাবে। এখানে দেশি গরু, শাহিওয়াল গরু, ফ্রিজিয়ান, তারপরে নেপালি গির, কিছু ইন্ডিয়ান বলদ, সব মিলাই সব ধরনের গরু আমরা রাখার চেষ্টা করছি। ক্রেতাদের কথা চিন্তা করে ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের গরু রাখানো আছে। খামারিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গবাদি পশুর জন্য নিরাপদ পদ্ধতিতে স্বাভাবিক দানাদার খাবার এবং সবুজ ঘাস খড় খাওয়ানোর মাধ্যমে যেন লালন পালন করা হয় এবং ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড যেন ব্যবহার না করা হয়। এই কারণে আমরা আমাদের এই খামারগুলোকে আমরা প্রতিনিয়ত আমরা মনিটর করছি এবং নিরাপদ পদ্ধতিতে যেন মাংস উৎপাদন করা সম্ভব হয়, আমরা এভাবে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার কুরবানিতে দিনাজপুর জেলার 13টি উপজেলায় পশুর চাহিদা 2,69,865টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাঙামাটির হাটবাজারগুলো এখন নানান মৌসুমি ফলে ভরপুর। আম, কাঁঠাল, লিচু, আনারসের গন্ধে চারিদিকে মম করছে। কীটনাশক মুক্ত হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় রাঙামাটির মৌসুমি ফলের ব্যাপক চাহিদা রয়েছে। ভালো ফলনে হাসি ফুটেছে চাষির মুখে, তবে দাম নিয়ে আছে হতাশা। সহকর্মী মিশু মল্লিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। ভোর হতেই রাঙামাটির বনরূপার সমতা ঘাটে ভিড়তে শুরু করে একের পর এক ইঞ্জিন চালিত নৌকা। পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন ধরনের মৌসুমি ফলমূল নিয়ে আসে স্থানীয়রা। আর ঘাটে তরি ভিড়তেই পাইকারদের দরদামে বিক্রির পর্ব শুরু হয়। দরাদরি শেষে নৌকার পণ্যের ঠাঁই হয় ট্রাকে, আর সেই ট্রাক চলে যায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় ৩,৬২৮ হেক্টর জমিতে আম, ৩,৩৭৩ হেক্টর জমিতে কাঁঠাল, ১৯,০০৩ হেক্টর জমিতে লিচু ও ২,৫৩৭ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। ভাসমান হাটের নৌকাগুলোর মধ্যে বেশিরভাগ দখল করে আছে জাতীয় ফল কাঁঠাল, রয়েছে আমও। বাগান মালিকরা জানান এবছর কাঁঠাল ভালো উৎপাদন হলেও বাজারে দাম একেবারেই নেই বললেই চলে। এগুলো তো দাম পাওয়া যায় না এখানে, নতে এই বাজারে একটু কমছে আর কি। 30 টাকা, 35 টাকা, 25 টাকা এই ধরনের বেচাকেনা চলতেছে। দাম একবার নাই, 20 টাকা, 30 টাকা, 15 টাকা
10 টাকা এইরকমই বিক্রি করে। এদিকে ফলের দাম এবার বাড়তির দিকে বলছেন পাইকাররা। তো এখানে মাল ভালো আছে, জিনিসটা ভালো আছে, পূর্ণ ভালো, মানে মালটা একটু ভালো, সুন্দর পরিবেশ ভালো দেখে আমরা এখানে আসি। আমি ছোট থেকে ব্যবসা করি, মূলত এখান থেকে মাল নিয়ে যাই। দাম এখানে মূলত বাইরে থেকে একটু এখানে কম, এই কারণে এখানে আসা যাতে এখান থেকে কম দামে নিয়ে আমরা একটু বাইরে বেশি দামে বিক্রি করতে পারি। একাধিকবার বৃষ্টি হওয়ায় এবার ফলের মান ভালো হওয়ার আশা কৃষি বিভাগের। পার্বত্য এলাকার মাটির বৈশিষ্ট্যের কারণে এখানে যতগুলি ফল হয় প্রত্যেকটা ফলই প্লেনল্যান্ডের ফলের চেয়ে টেস্টে একটু উন্নত, মানে ভালো। এই কারণে কিন্তু আপনার পার্বত্য এলাকার ফলের চাহিদা বাইরে একটু বেশি। এই বছর আম, কাঁঠাল, লিচু ও আনারস এই 4 মৌসুমী ফলের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,10,770 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় কলেজের অবলা বসু অডিটোরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর মোশাররফ আলী সোপো। কলেজের ভারপ্রাপ্ত সভাপতি রেহেনা নাসরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সদস্য ফাহিমা বেগম, অভিভাবক সদস্য সোহেল লস্কর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ অন্যান্যরা। বান্দরবানের আল ফারুক ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন SM আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলার প্রশাসক আবু তালেব। আয়োজনে তিনি বই পড়ার গুরুত্ব ও শিক্ষার নৈতিক মূল্যবোধ নিয়ে বক্তব্য দেন। আর বিশেষ অতিথি অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষার মানবিক দিক তুলে ধরেন। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, এ ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।